আজকে আমরা এই প্রজ্ঞা ভবন আগরতলায় সবাই একত্রিত হয়েছি এবং এই যে প্রোগ্রাম সেটা আমাদের ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাখা হয়েছে, তা ওনাদের উদ্যোগেই এই প্রোগ্রাম এবং অলরেডি বিস্তারিত আলোচনা হয়েছে কেন আমরা এসেছি এখানে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ঋণ প্রদান অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকে আমাদের সামনে এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটিস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি। উনি অলরেডি এখানে ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের জানিয়েছেন, আমরা সমৃদ্ধ হয়েছি যেগুলো আমরা অনেক সময় জানতাম না। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং মাইনরিটিদের যে কি বিষয় এই সরকার চেষ্টা চালাচ্ছে তাদের উন্নয়নের জন্য সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি বক্সনগর যে বিধানসভা, পবিত্র বিধানসভার সদস্য তোফাজ্জল হোসেন মহোদয়। উনি যখনই কোনো বক্তব্য রাখেন মনের থেকে কিন্তু উনি বক্তব্য রাখেন এবং আমি মাঝে মাঝে ওনাকে বলি বেশি ইমোশনাল হবে না, কিন্তু ইমোশন ছাড়া কিন্তু কাজও হয় না। মনের থেকে যখন বলে বোঝা যায়, তাই বললাম মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে স্পিডটা একটু কন্ট্রোল করে বললে আমি নিজেই আটকে থাকি কখন উনি কি বলবেন। এবং কিন্তু আজকে উনি যেভাবে বলেছেন সত্যিই আমি প্রশংসা করব ওনাকে। প্রতিটি কথা, যে কথাগুলো হয়তোবা আমরা অনেক সময় অনেক জিনিস বলতে পারবো না, ওনার মুখ দিয়ে কিন্তু আমরা সেই কথাটা আমরা শুনলাম। ওনাকে এর জন্য আমি ধন্যবাদ দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জসিমউদ্দিন মহোদয়, অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। উনিও আমাদের সামনে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উনিও বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন এবং বরাবরই জসিমউদ্দিন মনে হয় আমাদের ঘরের ছেলে। যখনই উনি কথা বলেন মনে হয় সে আমাদের ঘরের ছেলে। জসিমউদ্দিনকে আলাদাভাবে দেখার কোনো উপায় নেই এবং শুধু আমার নাই না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই আমরা এখন যে পরিবারের, জসিমউদ্দিনকে মনে হয় সেই পরিবারের একটা বিশিষ্ট সদস্য। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ বোর্ডের প্রাক্তন বিধায়ক মবস্বর আলী মহোদয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা স্টেট হজ কমিটির শাহ আলমজি। এখানে উপস্থিত প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়। তাছাড়া এখানে শ্রী নির্মল অধিকারী, সোশিয়ালস আমাদের স্পেশাল সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্বাগত ভাষণে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। তাছাড়া এখানে যারা বেনিফিশিয়ারি, আজকে যেভাবে আমি দেখলাম এখানে বিভিন্ন বেনিফিশিয়ারির যে 10,000 টাকা করে তো দেওয়া হচ্ছে, তাছাড়া কাউকে আমার এত ভালো লাগলো যে কেউ MBBS পড়ছে, কেউ বিটেক পড়ছে আপনার কম্পিউটার সায়েন্সে, এবং কেউ JNM পড়ছে। যে এগুলো আমাদের এখন মনে হচ্ছে যে মাইনরিটিকে নিয়ে আগে যেরকম আমাদের চিন্তাভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যেটা বিল্লাল আমাদের বক্সনগরের MLA যেটা বলার চেষ্টা করেছেন যে শিক্ষার উপরে আর কিছু নেই। মানুষের শিক্ষা যদি ঠিকভাবে হয়, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আজকে আমি যে এখানে আমরা যা ওনাদেরকে সাহায্য করার সরকারের তরফ থেকে আমরা সাহায্য করেছি বটে, কিন্তু একটা ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এখানে আমাদের বিল্লাল মিয়া মহোদয় এখানে উপস্থিত আছেন, ওনার মেয়েও কিন্তু TMCর মধ্যে পড়ছে মেডিকেলে, আমার যদ্দূর মনে পড়ে। তো সব জায়গায় এরকম মানে সবসময় একটা মাইনরিটিকে নিয়ে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অনেককে মনে করে যে ওনারা কিছু জানে না, পড়াশোনায় কোনো স্থান নেই এরকম ইত্যাদি। একটু আগে আমি যখন এখানে কথা বলার জন্য তৈরি হচ্ছিলাম,
তো আমাদের ঘরের ছেলে আমি বলবো, উনি আমাকে একটা কাগজ দিলেন। আমাদের ঘরের ছেলে কে? জসিমউদ্দিন একটা কাগজ দিয়ে আমাকে বললেন, গত 15 দিন আগে ইউপিএসসির একটা লিস্ট বেরিয়েছে, 52 জন ইউপিএসসিতে মুসলিম সম্প্রদায়ের, তারা ইউপিএসসিতে এবার পাশ করেছে। আপনারা ভাবুন, মোদিজিকে যখনই আমাদের পার্টির কথা হয়, মোদিজিকে বললেই খালি বলে যে মাইনরিটি সম্প্রদায়ের বিরোধী, কিন্তু রেজাল্ট কিন্তু সেরকম বলে না। কাজের মাধ্যমে মানুষের পরিচয়, ধর্ম যার যার, সম্মান তাদের, এবং আমরাও তাদেরকে সম্মান করি। এটা উদাহরণস্বরূপ আমি বললাম। এবং খুবই ভালো লাগে যখন সাধারণ মানুষ একজন চিকিৎসকের কাছে যায়, তখন কিন্তু তার ধর্মের কোনো বিষয় দাঁড়ায় না। এবং যখন রক্ত দেয়, আমি বারবার রক্তদাতাদের বলি আর কি, যে আপনার রক্ত কোন হিন্দুর কাছে যাবে, না কোনো মহিলা, না কোনো ছেলের কাছে যাবে, কেউ জানে না। রক্তের মাধ্যমে কিন্তু পরিচয় হয় যে আমরা সবাই এক। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেন, সেটা কিন্তু সত্যিকারের অর্থেই এই ধরনের যে মূল মন্ত্র আগে আমাদের কেউ শোনাননি, বুঝাননি। তো সেই বিষয়টা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অফ ডায়াস, এখানে ধর্মাদীপা, যারা ধর্মগুরুরা এখানে উপস্থিত আছেন, খুব ভালো লাগছে ওনাদেরকে দেখে। সময় সময় আমার কাছে আসেন ওনারা। আজকে আমরা এই যে একটা মুক্তোর মালা, আমি বলবো আমাদের একটা মালা, এখানে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুসলিমরা তো আছেই, হিন্দুরা, সব ধর্মের লোক এখানে, পার্সিরা থাকবে, এখানে জৈনরা থাকবে। এই যে টোটাল একটা মালা নিয়ে আমাদের ভারতমালা, আমি বলতে পারবো যে একটা ভারতমালা যে একটা তৈরি হয়েছে, যদিও এটা একটা প্রকল্প, সত্যিকারের অর্থে আজকে কিন্তু একটা ভারতমালা যদি আমরা স্বীকার করি, সব ধর্মের এক মালার মধ্যে এক সূত্রে, যেটা আমাদের আগে ছিল সেটা আমাদের মেনটেন করতে হবে। আজকে এখানে আমার মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল যারা আছেন, এবং যারা মাইনরিটি, যারা ডিপার্টমেন্ট থেকে যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা উপস্থিত আছেন, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত শুভ দিন আজকে। সর্বপ্রথম আমি এখানে আপনারা যে আজকে আমরা যে কথাটা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলছেন, যে পবিত্র রমজান, সেই রমজান মাস আমরা সবসময় আমরা জানি, এটা ছোটোবেলার থেকেই দেখে এসেছি। এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আগাম যে ঈদ, আসন্ন ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। প্রথমেই আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন আগে কি হতো, এবং উনাকে কিন্তু একটা ট্যাগ লাইন দিয়ে হয়েছিল যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে এসছেন, এবং তার পিছনে কি চক্রান্ত ছিল সব কিন্তু আমরা কিন্তু আজকের দিনে আমরা জানতে পারি। এগুলো হয় রাজনীতির ভিতরে, এই ধরনের ঘটনা হয়। আমার মনে আছে আমি যখন বক্সনগরে, আমি মুখ্যমন্ত্রী হিসাবে বক্সনগর যখন বাই ইলেকশন হচ্ছিল, আমি যখন যাচ্ছিলাম, 15 দিনে আমি বোধহয় 12 থেকে 13 বার বক্সনগরে আমি গেছি। আমাকে দিল্লির থেকে জিজ্ঞেস করছিল যে আরে বাই ইলেকশনে একজন মুখ্যমন্ত্রী 12 থেকে 13 বার যাওয়া। আমি যদি যাই আর সেখানে আমি যদি জিত হাসিল করতে পারি, তাহলে আমার যাওয়ার মধ্যে কি সমস্যা। এবং তাই হলো, বক্সনগরে একটা হিস্ট্রি আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। আমি সমস্ত যারা বক্সনগরের, এমন কোনো মসজিদ নেই যেখানে আমি পৌঁছইনি, সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের কাছে আমি কিন্তু পৌঁছেছি, এবং রেজাল্ট আমরা পেয়েছি। একটা কম্পিটিশন, ধনপুরেও সেটা ইলেকশন একসাথে চলছিল, একটা কম্পিটিশনের অবস্থা দাঁড়িয়েছিল, এবং বলতে গেলে এই কম্পিটিশনে কিন্তু উই স্টুড ফার্স্ট। খুব আনন্দের সাথে আমি বলতে পারি, এবং আজকে এটা ইতিহাস তৈরি হয়েছে আমাদের মধ্যে। আননেসেসারি এই যে নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখেছেন যে দাঙ্গা কিন্তু হয়নি এখনো। যারা দাঙ্গাকারী, যেভাবে দাঙ্গা করার একটা চেষ্টা করতো সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে, না মোদিজি এখন কোনো জায়গায় দেয়, এবং আমাদের ত্রিপুরা সরকারের আমরাও কোনো জায়গার মধ্যে চেষ্টা হয়, সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাই অনেকে, এবং এটা একদিনে শেষ হবে না, অনেক সময় নেবে। এবং এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া,
এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া যায়, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। আদারওয়াইজ কেউ কাউকে বুঝিয়ে পারবে না, এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আপনাদের যদি মঙ্গল আপনারা চান তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে, এই সাম্প্রদায়িক সুরসুর দিয়ে দেশকে রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে মেইন হচ্ছে আমাদের আর্থিক দিক দিয়ে, আজকে ডেভেলপমেন্টের কথা বলছে। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকেন, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি। আপনাকে যদি এখন বলা হয় যে আজকে কিন্তু আপনার যে একটা বই দিলাম আপনাকে, কালকে আপনাকে আমি কিন্তু জিজ্ঞেস করব এই বইয়ের থেকে আপনি কি কি পেয়েছেন, কালকেই আপনার পরীক্ষা, দেখবেন আপনি কিন্তু ব্যস্ত থাকবেন পড়াতে। কাজে আপনার কেউ যদি এসে আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনার কিন্তু ভালো লাগবে না, আরে কালকে আমার কাজটা শেষ করতে হবে, তারপর কাজ হবে। এতে করে এই যে বলে না যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, শরীর সুস্থ রাখতে গেলে হেলদি মাইন্ডের প্রয়োজন। এবং সেই দিক দিয়েই যখন আমাদের এই ধরনের যখন মানে শুধু শুধু বসে থাকি, তখনই আনহেলদি জিনিস আমাদের মাথার মধ্যে চলে আসে। বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন যখন এবার অপারেশন সিন্দুর যে অভিযান উনি করেছেন, 26 জন আমাদের 26 জন ভারতীয়, 25 জন ভারতীয় নাগরিক আর একজন নেপালের, 26 মিনিটে উনি বলেছেন মে কিসি কো ছোড়ুঙ্গা নেই, এবং তাই করলেন। 26 মিনিটে 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছেন। 100 মাইল 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে সেই ধ্বংস করেছেন। আজকে আমরা সুরক্ষিত, সার্জিক্যাল স্ট্রাইক বলুন, আজকে আমাদের এই যে আমাদের অন্যান্য যখনই ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা যা বলেছেন তাই করেছেন। কিন্তু তো এই যে এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আজকে কিন্তু আমরা সুরক্ষিত। আমাদের ইন্ডিজিনাস প্রোডাক্টস তৈরি করার এখন ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আত্মনির্ভর যদি আমরা হতে পারি এবং শিক্ষার দিক দিয়ে যদি উন্নতি হতে পারি, কোনো ধর্ম আপনাকে কিন্তু, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম শুরুতে, যখন একজন ভালো ডাক্তার হবেন সেখানে কিন্তু যে সম্প্রদায়ের হোক তখন কিন্তু বলবেন, এখন তাই হচ্ছে, এখন সমাজে কিন্তু পরিবর্তন আসছে যে এইরকম ডাক্তারের কাছে, এবং দেখা গেল সে একজন মুসলিম সম্প্রদায় বা একজন খ্রিস্টান বা একজন পার্সি, কিন্তু তার ধর্ম দিয়ে কিন্তু তার পরিচয় নাই, তার পরিচয়টা হচ্ছে তার কাজের মাধ্যমে। আমরা ওই দিকটা আমরা আনতে চাচ্ছি আরও বেশি মডার্ন যুগে। আমি বিভিন্ন জায়গায়, আমি ইজিপ্ট ইত্যাদিতে আমি অনেক জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি যারা মাইনরিটিরা সেখানে আছেন ওরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। এই ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম নানা রকম যে সামাজিক অবক্ষয় সেগুলো আমাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং তার সবচেয়ে বড় যে অবক্ষয় আমি বলবো সেটা হচ্ছে 3 তালাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের, তাদেরকে কত বড়, আজকে পাকিস্তানে নেই, বাংলাদেশেও নেই, সেই জায়গার মধ্যে ভারতবর্ষের মধ্যে এই ধরনের কুসংস্কার রেখেছেন এবং 3 তালাক যে সেটা বাতিল করেছেন। আজকে কত বড় কাজটা করেছেন। অনেকে বলেছিলেন যে ভারতবর্ষের মধ্যে বিরাট রায়ট হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে, কিছুই হয়নি। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে আস্তে আস্তে এই যে সংস্কারগুলো আছে তার থেকে আমাদের বেরিয়ে আসা। আজকে আমাদের সরকার চেষ্টা করছে যে উন্নয়নের উপর জোর দেওয়া। যদি উন্নয়ন হয় তো ন্যাচারালি কাজেরও, কর্মসংস্থানেরও আপনার ব্যবস্থা হবে, এবং এই কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, তার আর্থসামাজিক উন্নয়নও হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে পিএম বিকাশ, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন প্রকল্প স্কিম, সেটা দক্ষতা উন্নয়ন। কারণ বারবার দক্ষতা উন্নয়নের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যা লঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু
এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না, তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন, এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো অর কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রোশন এবং উস্তাদ। এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই পিএম বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। আরেকটা যেটা আমি যেটা একটু আগে বলার চেষ্টা করলাম যে হুনার, আমরা বলি না যে ওনাদের কাছে হুনার আছে, মানে হুনার হাট, অর্থাৎ সংখ্যালঘু যারা কারিগর আছেন আমরা বহু জায়গায় দেখি ওদের এই কারিগরি কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে স্কিল করে তারা শিখেনি, তারা বাপদাদাদের থেকে সে শিখেছেন, তাদের পূর্বপুরুষদের থেকে সেই কাজটা শিখেছেন। সেটা প্রধানমন্ত্রীজি বলতেন সেগুলোকে আমরা যেন না বলি। এত সুন্দরভাবে ওনারা কাজ করেন, কার্পেন্টারি হোক বা তাদের বিভিন্ন কলা কৌশলী হোক, সে পিতলের জিনিসই হোক, বিভিন্ন তাদেরকে সেগুলো যাতে অক্ষত রাখা যায়, সেই ঐতিহ্যবাহী শিল্প এবং তার যে প্রদর্শন সেগুলো রাখার জন্য এই যে হিউম্যান আর আমাদের হুনার হাট সেটা উনি শুরু করেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে 50% তার জন্য মহিলারা তার মধ্যে ইনভলভ। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে অনেকে জানি না, কিন্তু এগুলো একদিকে যারা সেইভাবে পড়াশোনা করতে পারেনি, অথচ তার ছেলে মেয়েদের এখন সামনের দিকে পড়াশোনার সুযোগ করতে হবে, তো আমার যে কাজটা আমি জানি সেটাকে যদি আমি সামনে আমি রাখতে পারি, তার থেকে যে আর্থিক যে উন্নয়ন হবে, এবং আর্থিক উন্নয়নের সাথে সাথে ঘরের ভিতরেও কিন্তু মহিলাদের বিশেষ করে তাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে, কারণ তার হাত পাততে হবে না তার পুরুষ বা তার স্বামী বা ছেলেদের কাছে। তো এই যে হুনার হাট, সে সংখ্যালঘু কারিগরদের যে ঐতিহ্যবাহী শিল্প, আপনারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এখনও আমরা যাই, তাদের যেসব শিল্প সেগুলোর শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং সেগুলোর যাতে কোনো অবস্থায় না হারিয়ে যায়। এমনও দেখেছি এই শিল্প এখন এমন জায়গায় চলে গেছে যে কেউ বিটেক পাস করে এসছে, কেউ এমবিবিএস পাস করে এসছে, তারপরেও দেখা গেলো এমবিবিএস করেও সে যে পয়সা রোজগার করবে, দেখা যাচ্ছে এই ব্যবসার মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এর থেকে বেশি উন্নয়ন করবে। সে বলছে ঠিক আছে আমি বিটেক করেছি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি এমকম পাস করেছি, নিজের বাবার যে বা মার যে ব্যবসাটা সেটাকে আরও যাতে সাইন্টিফিক ওয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই কাজটা কিন্তু আজকে ওনারা অনেক জায়গায় আমি দেখেছি সেই কাজটা করছে। আজকাল এই চাইওয়ালা, আমি গতকাল একটা জায়গায়, গত পরশু দিন আমি এসেছি একটা জায়গায় থেকে, সেখানে আমি দেখি চাইওয়ালা, আরে এখানে চাই বিক্রি করে, আর আমরা চাইওয়ালা মোদিজিকে বলি, আর সেখানে প্রচুর মানুষ এই চাইওয়ালার দোকানে। এবং এরকম আমি শোনা গেছে একজন আইএস অফিসার না আইপিএস অফিসার, উনি এই না যোগদান করে চাকরি ছেড়ে দিয়ে শুধু চা বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে বন্ধুগণ। তো এই যে বিষয়গুলো আছে, এবং চাই এরকম না কিন্তু যে এটা আমরা যেরকমভাবে চা খাই, এই চা দেওয়ার ক্ষেত্রে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তার ভোকাল ফর লোকালের যে জিনিস সেটাকে ব্যবহার করে এমনভাবে প্রদর্শন করে যে মানে মানুষ সেখানে কিন্তু যায় এবং তার ব্যবহার করে, তাতে তার আর্থসামাজিক উন্নয়ন সেটা হওয়ার সুবিধা থাকে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন পিএম জেবিকে, সেখানে দেখুন সংখ্যালঘুদের যেখানে গণবসতি সেখানে এই প্রকল্প বলছেন যে না এখানে কি হচ্ছে, সবসময় আমি এইভাবেই আছি, আমি এইভাবেই থাকবো, এটা পরিষ্কার একটা অবস্থার মধ্যে আমি থাকবো, বাস করব, কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কেন থাকবো না? তো এই যে অবস্থা সেখানে সুন্দরভাবে থাকার, এবং সেখানে শুধু এই ঘনবসতি এলাকার মধ্যে স্কুল আমার বানাতে হবে, শুধু স্কুল না সেখানে হোস্টেল, সুন্দরভাবে হোস্টেল মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রমের মধ্যে রেখেছেন, হোস্টেল কলেজ তৈরি করতে হবে, আইটিআই করতে হবে, পলিটেকনিক করতে হবে, হাসপাতাল এবং খেলার মাঠ তৈরি করতে হবে শুধু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। এবং সেখানে আমরা দেখেছি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং এই যে
দক্ষতার উপর যাতে আরও বেশি জোর দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা উনি এনেছেন। আজকে ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন ধরে কি হচ্ছিল, কিছু কিছু বেস্টেড ইন্টারেস্টের মানুষ এই ওয়াকফ বোর্ড দিয়ে পয়সা কামাচ্ছিল, সাধারণ মানুষ তার সাথে যুক্ত ছিল না। আজকে এটা নিয়েও কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রীজি একবার যখন ডিসিশন নেয়, এবং আমরা দেখেছি যে ডিসিশনগুলো উনি নেন সেই ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি মানুষের স্বার্থে কাজ হয়। এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস এমনিতেই কিন্তু হচ্ছে না। আমি এখানে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের নেক্সট জেনারেশনও তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমরা এমন একটা সুন্দর ভারতবর্ষে আছি, এখানে আপনার রাইটস দেওয়া আছে, আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো। আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা গুরু মানে যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত। একটা যে কোনো এটা সম্প্রদায় বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন এলডি ক্লার্ক সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই এলডি ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমনভাবে বুঝাবে যে আমার এলডি ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা আমাদের করা উচিত, তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370A এবং 35A ধারা, 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল, কেউ সাহস ছিল সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন, সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে, জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35A যখন সেটা বাতিল করলো, আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা ওই এখানে তো সম্প্রদায় বাদ দিন, আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা গেছে, একটা স্পেশাল আইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না, সেই জায়গায় আজকে এই আইন বাতিলের পরে সেখানে স্থাবর সম্পত্তি আপনি কিন্তু সেখানে কিনতে পারবেন। আজকে বন্ধুগণ, আজকে আমরা যদি বাল্মীকি সমাজ দেখি সেখানেও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে তারাও কিন্তু সেখানে যদিও অনেক দিন ধরে সেখানে বসবাস করলেও তারা কিন্তু ভোটাধিকারের অধিকারে তারা তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। আজকে গোর্খা এবং পশ্চিম পাকিস্তান যারা শরণার্থীরা সেখানে ছিলেন তাদেরও কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয়নি, যদিও তারা পশ্চিম পাকিস্তান থেকে এসছেন। সেই জায়গায় আজকে কিন্তু মূল ধারায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই সাংবিধানিক যে অধিকার সেটা আজকে দিয়েছেন, এই যে 370 ধারা সেটাকে অবলুপ্তির পরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের যে এখন যে সুযোগ সুবিধা আজকে আমাদের দিয়েছেন। আজকে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা কেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেন আমরা সুখে আছি। আপনারা দেখুন আজকে অন্যান্য জায়গায় আমরা নিজেদেরকে মাইনরিটি বলতে থাকি, আপনারা অন্যান্য জায়গার মাইনরিটির সাথে ঝগড়া, এক প্রদেশের এক দেশের সাথে আরেক দেশের মাইনরিটির সাথে এটা বুঝতে হবে।
একজন সিকিউর যদি একটা কান্ট্রি থাকে সেটা হচ্ছে ভারত, এবং তার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেই ঐক্য, বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এবং সেই সুখ আমরা কিন্তু সেখানে দেখতে পাই। বন্ধুগণ, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে আমি গতকালও গেছি, এখানে যারা মুসলিমরা আছেন বা অন্যান্য যারা সম্প্রদায়ের আছেন, যারা ভারতবর্ষে আছে, এইরকম আমাদের সরকার যখন হচ্ছিল, বিরোধীরা কি বলছিল, আরে মাইনরিটিকে সবাইকে বাংলাদেশ চলে যেতে হবে বলছিল কিনা, বলেছে কিনা, গেছেন আপনারা? তাহলে সেটার জন্য কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকা কোনো উপায় নেই। আমরা বারবার বলছি, যারা আজকে প্রথমে কি বলেছেন, যেহেতু এটা মুসলিম কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছে, সেইখানে যারা ওখানে সংখ্যালঘু আছেন তাদের উপরে যেভাবে অত্যাচার করছে আজকে ভারতবর্ষের মধ্যে, আপনাদের যে আইন আছে, আইনের মাধ্যমে আপনাদের কিন্তু সেভাবে সুরক্ষিত আছে। কিন্তু যারা এখন এই প্রথমে ছিল 2014 ডিসেম্বরে, যারা মুসলিম বাদে অন্যান্য মাইনরিটিটা সেখানে আছেন, তাদের কারণ এইভাবে প্রতারিত সেখানে হচ্ছে, তাদেরও তো বাস করতে হবে, তাদেরও তো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো সেখানে তো হচ্ছে না, নানাভাবে তাদেরকে কি হচ্ছে আপনারা সবাই দেখেন। তো এই মানুষকে ভালো রাখার জন্য কি বলেছেন, 2014 ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর তারা ভারতবর্ষে যদি আসেন তাদেরকে মানে সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবার বলছেন 2024-এর 31 ডিসেম্বরের পর্যন্ত যদি বাকি যে সংখ্যালঘুরা ওখানে আছেন তারা যদি আসেন তাদেরকে দেওয়া হবে। কাজেই এখানের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী না, ওনারা বুঝতে হবে সেটা, তারা কিন্তু অনুপ্রবেশ না। অনুপ্রবেশ কারা যদি দেখা যায় সেখানে মাইনরিটির যে আমাদের মুসলিম সম্প্রদায়, কারণ তুমি তো ওখানে আছো, কিন্তু ভারতবর্ষের কোনো মুসলিমকে বলছে না তুমি চলে যাও, কোনো অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে হবে। ভারতবর্ষে যারা মুসলিম আছে তাদের কোনো নিরাপত্তার দিক দিয়ে, তাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে মুসলিম কান্ট্রি অলরেডি ডিক্লেয়ার করেছে, আজকে সেই জায়গার থেকে যদি তাহলে আমাদের সাইলেন্ট ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরও অসুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তার জন্য বলা হচ্ছে, এবং যাতে তাদেরকে অনুপ্রবেশকারী বলছে, এখানে এইভাবে কিন্তু বলা হচ্ছে না যে এখানকার মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে। যারা এইভাবে বিভিন্নভাবে চোরা পথে এখানে আসছে, পশ্চিমবাংলায় আপনারা ভোটের কারণে কিন্তু এসছে, ভোটের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ওনাদেরকে আনা হয়েছে, এবং সেই ভোটের কারণে এনে সেটা ভোটের বাক্স বানিয়েছেন, গরিব তাদেরকে গরিব বানিয়ে রেখেছেন, আর তাদেরকে শিক্ষার কোনো আলো তারা দেখাতে পারেনি, তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হয়, বিভিন্ন অনিয়মভাবে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা বলছি, আমাদের ভারতবর্ষের আমরা কোনো মাইনরিটি যারা আছেন তাদের নিয়ে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেই কারণেই বলছি যে মালার কথা আমি বললাম, সেই মালা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে সারা পৃথিবীর মধ্যে, এবং আমরা ত্রিপুরার সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রাজ্য এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম আজকে দেশ হিসাবে আমরা গণ্য হব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন বিভিন্ন প্রদেশে যেখানে মাইনরিটি সম্প্রদায়ের যেখানে দেশ, সেখানে ওনাকে কিভাবে গলায় লাগায় এবং কিভাবে ওনাকে উপাধি দেন, এমনিতে দেন না, কারণ উনি বুঝেছেন, ওনারা বুঝেন যে এই ভদ্রলোক এই যে একটা মানুষ, আমাদের সত্যিকারের মানুষ এবং মানুষের জন্য কাজ করেন এবং মানুষকে সম্মান দিতে জানেন সব ধর্মের প্রতি, কিন্তু তার মধ্যেও ইচ্ছে করে নানাভাবে উস্কানি দিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বন্ধুগণ, আমাদের কোনো অবস্থায় এখানে ত্রিপুরাতে সাম্প্রদায়িক উত্তেজনা যখন মাঝে মাঝে হওয়ার পরে আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন, আমি সাথে সাথে সেখানে আমি চলে যাই, এবং তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আপনাদের যেহেতু আমাদের এখন এত সুন্দর একটা সরকার এসছে, যেখানে আমরা আমি কাউকে বেশি করব না, বেশি কিছু করব না, আমার ভোটের জন্য আমি করলাম, আবার অন্যদের আমি ডিপ্রাইভ করব। বলছে সবকা সাথ সবকা বিশ্বাস, আর তার প্রয়াস, সবার উন্নয়ন চাই। এই বিষয়টা কিন্তু সারা জীবন থাকবে, সেটাকে সামনে রেখে এবং আপনার যে রাইটস আছে সেই রাইটসটাকে নিয়ে আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি আশা করছি আপনারা করবেন। সাচ্চার কমিটি যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, দেখা গেছে
মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো পড়েন সাচার কমিটির মধ্যে কি বলেছেন, যে শিক্ষার দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে মুসলিমরা কিন্তু অনেক পেছনে আছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন আজকে এই মাইনরিটি সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে মুসলিম যারা আছেন, তাদেরকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়। তাদের মধ্যে কিন্তু অনেক আমরা দেখেছি তাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং তাদের বিশেষ করে গান বাজনা ইত্যাদি যাই বলুন সব কিছু কিন্তু মানে আমার মনে হয় যে আমরা সেগুলোকে সমস্ত ইতিহাস যদি আমরা ঘাঁটি একের পর এক সমৃদ্ধশালী, সেগুলোকে আমরা যাতে ঠিক রাখতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক রাখা যায় তার জন্য আমাদের কাজ করা উচিত। আমাদের আজকের বিভিন্ন সময়ে এই ধরনের যে রায়টস হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। আজকে আমরা স্থানীয় যে সংখ্যালঘুরা এখানে আসেন, আমার মনে হয় যে আমরা আজকে এইখানে যে আমরা উপস্থিত হয়েছি আমাদের সরকারের তরফ থেকে এই যে মোদিজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস 15,000 না 1500 লোককে আজকে 10,000 টাকা করে এখানে দেওয়া হয়েছে। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী কথা বলেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ওনাদেরকে আমি গ্রিটিংস আমি জানাতে চাই, ওনাদেরকে অভিনন্দন দিতে চাই যে আপনারা আগামী দিন এই পয়সাটা তো একটা নিমিত্ত মাত্র, কিন্তু তার মাধ্যমে এই সরকার আপনাদের কিন্তু কিক স্টার্ট করার জন্য একটা ব্যবস্থা করেছে, আপনাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আজকে এই যে 2025 যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এটা কিন্তু প্রথমবার ত্রিপুরাতে হয়েছে। আমি শুনেছি আগেও ছিল কিনা আমার জানা নেই, কিন্তু আমরা কিন্তু সেটা করেছি। কাজেই আপনার এটা দেখতে হবে যে আমাদের যে প্রচেষ্টা আছে কিনা। আমরা যে মুখে খালি বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর তার প্রয়াস বিশ্বাস, এটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমেই আমরা করতে চাই, নট ওয়ার্ড, ইন অ্যাকশন উই ওয়ান্ট টু শো ইট। আমরা সেই কাজটা আমরা করছি। এখানে আমার কাছে যা এখানে দেওয়া আছে যে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা বা যারা পিজি কার্ড হোল্ডার আছেন এবং অবশ্যই সংখ্যালঘু পরিবারভুক্ত হতে হবে, সেটা যে 5-6টা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আছেন এবং অ্যাডক পিজি কার্ড হোল্ডার এবং অন্তর্দয় পরিবারভুক্ত হতে হবে। পরিবারের কিন্তু আবার একজন শুধুমাত্র পাবে সেটা। এখানে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে জনগণের তাদের যাতে উন্নয়ন হয়, এই তপশিলি জাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী এবং সংখ্যালঘু বিভাগ থেকে পৃথকভাবে সংখ্যালঘু কল্যাণ সেটাকে আলাদা করে এটা আলাদা বিভাগ কিন্তু তৈরি হয়েছে। এখানে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় আমার কাছে যা রিপোর্ট দেওয়া হচ্ছে 2011 যে জনগণনা সেখানে দেখা গেছে 3,16,042 জন। খ্রিশ্চান সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 1,59,882 জন। বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা 1,25,385 জন। শিখ সম্প্রদায়ের জনসংখ্যা 1,070 জন। জৈন সম্প্রদায়ের জনসংখ্যা এখানে 860 জন। মোটামুটি এখানে যত সম্প্রদায় আছে আমার ব্যক্তিগতভাবেও আমি তাদের সাথে অনেকের সাথে আমার কিন্তু পরিচয় আছে। বন্ধুগণ, মোট আমাদের জনসংখ্যার বলা যায় 16.42% আমাদের এই মাইনরিটি সম্প্রদায়ের এবং মোট জনসংখ্যা কত 6,03,239। আমি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যেসব এখানে বিষয় অলরেডি রেখেছেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যে জন্য যেভাবে ওনারা কাজ করছেন, আজকে আমি মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার ফুল টিমকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে আগামী দিন আরও বেশি বেশি করে ওনাদের কাজ করতে হবে। এবং আবার বলছি আরেকটা বিষয়, আপনারা আবার এই যে আমি দেখি মাঝে মাঝে এখনও কেন ভুল করেন আপনারা, কোথায় আপনারা যান, কাদের ফাঁদে পা দিচ্ছেন আগে বুঝতে হবে। আমি দেখি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে, আরে আমি বললাম কোথায় যাচ্ছেন ওনারা, আপনাদেরকে তো ইউজ করছে আর আপনারা ইনসিকিউর কেন ফিল করেন। আরে আপনি অ্যাকচুয়ালি আমাদের ভালো না বাসেন কিন্তু ফাঁদে পা দেবেন না প্লিজ। কেন ফাঁদে পা দিচ্ছেন? আমি দেখি এক এক সময় এসব ফাঁদে পা দিয়ে নিজের পায়ে নিজে কোড়াল দিচ্ছেন, কিছু কাজের কাজ কিচ্ছু হবে না। আগেও এরকম হয়েছে, হঠাৎ করে নতুন নতুন কী কী এসছে সেসব এসব তাদের সাথে যুগ হয়েছে এবং নিজেদেরকে বলছে তাদের সাথে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমরা খুব সিকিউর। আমি বলছি আননেসারি আপনার এনিমিটি তৈরি করছেন, নিজেদের মধ্যে নিজেদের এনিমিটি তৈরি করছেন। এর থেকে দূর থাকবেন এবং কেউ আপনাদের পাশে আসবে না,
কেউ আসবে না, একমাত্র মোদিজি একমাত্র আসবে আপনাদের কাছে, এবং সেটা নিজেরা ঠিকভাবে থাকতে পারে না, নিজেরাই নিজেদের উন্নয়ন করতে পারে না। আরে নিজে আপনি ঠিক জায়গায় থাকলে তবে তো আপনি জলে পড়লে, আমি যদি আমার পাটা ঠিক না থাকে তাহলে আপনাকে উঠাবো কি করে? ওনাদের তো নিজেদেরই অস্তিত্ব নেই, তা আপনাদের কি করবে? কাজেই এইসব ভুল ভ্রান্তির থেকে আবার এখানে যারা মুরব্বীরা আছেন, আমি ওনাদের কাছে বলবো যে ওদেরকে বুঝাবেন এই ফাঁদে যেন পা না দেয়। কারণ আমরা আবার বলছি, এই ফাঁদে পা দিতে দিতে নিজের পায়ে কিন্তু ঘা হয়ে গেছে। এগুলোর মধ্যে আর দেবেন না, আদারওয়াইজ ইম্পুটেশন করতে হবে। আমি আগামী দিন আপনাদের সবাইকে আবার রমজানের এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাননীয় মুখ্যমন্ত্রী